এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দমকা হাওয়া প্রবাহমান, এই বুঝি নামলো আবারও বৃষ্টি। পুরো আকাশ জুড়ে কালো মেঘেদের আনাগোনা দেখা যাচ্ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসের সাথে কোথা থেকে যেন একটা কাঠগোলাপ উড়ে এসে পড়ল বারান্দায়। আরাবি ফুলটা হাতে তুলে নিল। এতক্ষণ সে প্রকৃতি বিলাসে মগ্ন ছিল, কিন্তু হঠাৎ এই কাঠগোলাপ ফুলটি তার ধ্যান ভগ্ন করতে বাধ্য করেছে। ফুলটা কোথা থেকে আসলো বুঝল না আরাবি। বাগানে যে কাঠগোলাপ গাছটা আছে সেখান থেকে এত উপরে আসা সম্ভব না, তবে কি ছাদে থেকে এসেছে? হতেও পারে। আরাবি এখন এই বাড়ির ছাদে যায়নি, তাই ছাদে কি আছে না আছে জানে না আরাবি। অবশ্য এতদিন কোনো আগ্রহ ছিল না ওর মাঝে ছাদ নিয়ে, তবে কাঠগোলাপ ফুলটি দেখে একবার ছাদে যাওয়ার অদম্য ইচ্ছে জাগ্রত হলো মনের মাঝে। আরাবির গা কাঁপছে ঠান্ডায়, এত জোরে হাওয়া বইছে। কেউ বলবে যে আজ কি তুখর গরমটাই না গিয়েছিল। অবশ্য বর্ষাকাল চলছে, কখন যে বৃষ্টি নামবে আর কোনো ঠিক সময় নাই। মেঘেরা যখন মন চায় কালো মেঘ রূপান্তরিত হয়, তারপর তাদের বুক চিরে বৃষ্টি নামক ভালোবাসা ঝরিয়ে দেয় ধরণী শীতল করতে। আর ঠিক তেমনভাবে আরাবিও বারান্দায় এসেছিল প্রকৃতির হাওয়া নিজেকে শীতল করতে। তবে এখন প্রচণ্ড শীত করছে আরাবির। দ্রুত পায়ে রুমে এসে বারান্দার দরজা লাগিয়ে দিল। দরজা দিয়ে বাতাসের সাথে সাথে ধুলোবালি এসে ঘর ঘরে যাচ্ছে। আরাবি ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে কোনোরকম খাওয়া দাওয়া করে এক লম্বা ঘুম দিয়েছে। মিলি অবশ্য ডাকতে এসেছিল। আরাবি তখন মিলিকে জানায় ওর প্রচুর মাথা ব্যথা। এটা শুনে মিলি তৎক্ষণাৎ বাম দিয়ে আরাবির মাথা মালিশ করে দিয়েছিল, আর আরাবি মিলির কোলে মাথা দিয়েই শুয়ে পড়েছিল। বাড়িতে এসে মায়ের সাথে কথা বলে মায়ের কাছে যাওয়ার জন্য মনটা বড্ড অস্থির ছিল আরাবির। কিন্তু যখন মিলির সান্নিধ্য পেল মনে হলো যেন ওর মায়ের কোলেই ও মাথা দিয়ে ঘুমিয়েছে। যখন ঘুম থেকে জাগলো তখন দেখে রুমে কেউ নেই, আর ওর গায়ে কাঁথা জড়ানো, মাথা ব্যথাটাও নেই। আরাবি জানে সব মিলি করেছে। এই বাড়ির প্রতিটি ব্যক্তির ব্যবহারে আরাবি ক্ষণে ক্ষণে বড্ড অবাক হয়। এইভাবে অন্যের মেয়েকে কেই বা এত আদর যত্ন করে রাখে এই জামানায়। প্রাণ থেকে শ্রদ্ধাবোধ করে আরাবি সবার। হঠাৎ দরজা ঠক ঠক শুনতে পেরে আরাবি চকিতে তাকায়। বাহির থেকে ইফতির গলার স্বর শোনা যাচ্ছে। আরাবি দ্রুত পায়ে গিয়ে দরজাটা খুলে দিল। ইফতিকে দেখে বলে, এই তো মাত্রই আসলাম। বলল ইফতি। আরাবির দিকে আবারও পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোর নাকি অনেক মাথা ব্যথা? আরাবি অবাক হলো, বলল, তোমায় কে বললো? ইফতি বিরক্তি নিয়ে বলে, উফ, কে বলবে আবার? আম্মু বলেছে। তা এখন কি মাথা ব্যথা আছে? আরাবি মাথা নাড়িয়ে না বোঝালো। ইফতি স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুইও নিচে আয়, একসাথে খাবার খেয়ে নিব। সন্ধ্যায় নাস্তাও নাকি করিসনি? আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমিও আসছি। ইফতি চলে গেল। আরাবিও হালকা চোখে মুখে পানি ছিটা দিয়ে নিচে নেমে আসলো। তারপর হাতে হাত মিলির সাথে কাজে সাহায্য করলো। তৎক্ষণে ইফতি ফ্রেশ হয়ে নিচে এসেছে। ইফতি আসতেই সকলে মিলে ডিনার করতে বসলো। খেতে খেতে মিহান বলে, ক্লাস কেমন যাচ্ছে আরবি? আরাবি পানি খাচ্ছিল। খাওয়া শেষে মিনমিনিয়ে গলায় বলে, এই তো ভালো আঙ্কেল, বেশ ভালো ভার্সিটিটা। লেকচারারগুলো অনেক ভালোভাবে পড়া বোঝায়। আরাবির কথা শুনে ইফতি এক নজর তাকালো আরাবির দিকে, তারপর আপন মনে কিছু একটা বিড়বিড় করলো। এরপর আরাবিকে উদ্দেশ্য করে বলল, তোকে কেউ ডিস্টার্ব করে আরাবি? আরাবি ঠাওর করতে পারল না ইফতির কথাটা, তাই বলে, মানে বুঝলাম না ভাইয়া। ইফতি বিরক্ত হয়ে বলল, মানে তোকে কোনো ছেলে কি ভার্সিটিতে ডিস্টার্ব করে? আরাবি তাচ্ছিল হাসলো, বলল, ভার্সিটিতে এত স্মার্ট সুন্দর সুন্দর মেয়ে থাকতে কোন পাগলে আমার মতো আনস্মার্ট গাইয়া মেয়ের পেছনে তাদের সময় নষ্ট করবে ভাইয়া বলো তো? ইফতি রেগে গেল আরাবির কথায়, ধমকে বলে,
নিজেকে কেন এত ছোট করিস নিজের কাছে? তুই নিজেই যদি নিজেকে নিয়ে এত খামখেয়ালিপনা করিস তাহলে অন্যের কাছে বা আর কি করবে? কিছু বলবো না, শুধু বলবো আয়নার সামনে একবার দাঁড়িয়ে নিজেকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিস। আরাবি কিছু বলল না আর চুপচাপ নত মস্তিষ্কে খাবারটুকু খেয়ে উপরে চলে গেল। মিহান এইবার ইফতিকে বলে। এভাবে না বললেও পারতি ইফতি, মেয়েটা কষ্ট পেয়েছে। ইফতি বলে, যা বলেছি ঠিকই বলেছি। ও এভাবে নিজেকে তুচ্ছ তাচ্ছিন্ন কেন করে বাবা? ছেলের কথা শুনে মিলি করুণ কণ্ঠে বলে। ইফতি মায়ের কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলল না, চুপচাপ উঠে চলে গেল নিজের রুমে। বারান্দায় চেয়ারে বসে আছে আরাবি। বিকালে অনেকক্ষণ ঘুমানোর কারণে এখন ঘুম আসছে না আরাবির, তাই বারান্দায় এসে বসে রইল। বারান্দাটা খুব পছন্দ আরাবির। আরাবির একলা সময়টা এখানেই কাটে বেশিরভাগ। হঠাৎ নাকে তীব্র সিগারেটের গন্ধ এসে লাগলো। এমন সময় সিগারেট কে খাচ্ছে বুঝতে পারল না আরাবি। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করতে নিতেই হঠাৎ জোরালো শব্দে ওর ডান পাশে যে বারান্দাটা আছে সেখানে গ্লাসগুলো খোলার আওয়াজ পাওয়া গেল। চকিতে সেদিকে তাকালো আরাবি। সাথে সাথে চোখগুলো বড় হয়ে গেল। জায়ান দাঁড়ানো সেখানে, আর জায়ানের হাতে সিগারেট দেখে বুঝতে পারল আরাবি সিগারেটের গন্ধটা ওখান থেকেই আসছে। আরাবি চোখ বড় করে তাকিয়ে জায়ানের দিকে। লোকটা একটা ট্রাউজার পরে উদম শরীর এসে দাঁড়িয়েছে এখানে। পেটানো সুঠামদেহী শরীরটা দেখলেই বোঝা যায় লোকটা জিম করে। বাতাসের সাথে পাল্লা দিয়ে সিল্কি চুলগুলো এলোমেলো হচ্ছে খুব ভালোভাবে। আর জায়ানের হাত দিয়ে ব্রাশের মতো করে ঠিক করছে বারবার। মুখের অঙ্গভঙ্গি শক্ত করে রেখেছে। উদাম ফর্সা শরীরটা দেখে ঢোক গিলল আরাবি। লজ্জায় গাল দুটো লালাভা দেখা দিল। মৃদু শব্দ করে চোখ ঢেকে নিয়ে দ্রুত ঘরের ভিতরে ঢুকে গেল। রুমে গিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল আরাবি। এমন আশ্চর্য চরিত্রের লোক আরাবি কোশমিন কালেও দেখেনি। নির্লজ্জ বেহায়া লোক কিভাবে উদম শরীরে এসে দাঁড়িয়েছিল। আর বাহিরে এমন বাতাসে তো আরাবির দাঁত লেগে আসছিল ঠান্ডায়। তাই আরাবি চাদর জড়িয়ে নিয়েছিল গায়ে। আর এই লোক কিনা এমন ঠান্ডা উদম শরীরে দাঁড়িয়েছিল। উফ, আর ভাবতে পারল না আরাবি। চুপচাপ বেডে বসে রইল। খানিকক্ষণ এদিক সেদিক হাঁটাহাঁটি করলো। ঘুমও আসছে না যে ঘুমিয়ে যাবে। আরাবি বিড়বিড় করে বলল, অনেকক্ষণ তো হলো, লোকটা এতক্ষণে চলে গিয়েছে বোধহয়। আমি একটা গল্পের বই নিয়ে যাই বারান্দায়, এত সুন্দর আবহাওয়ায় বই পড়লে মন্দ হবে না। যে ভাবা সেই কাজ। আরাবি একটা বই নিয়ে আবারও বারান্দার কাছে গেল। উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো কেউ আছে কিনা, কিন্তু বারান্দার বাতিটা নিভিয়ে দিয়েছে লোকটা, তাই বেশি ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। আরাবি চোখ মুখ কুঁচকে আবারও দেখার জন্য মাথাটা উকি দিয়েই গম্ভীর কণ্ঠ শুনতে পেল। এইভাবে অন্যের বারান্দায় চোরের মতো উকি ঝুঁকি দেওয়াকে কি বলে জানো তো? আরাবি থতমত খেয়ে গেল। দ্রুত সেখান থেকে সরে যেতে নিলেই আবারও সেই কণ্ঠস্বর ঝাঁঝালো কথা। আবারও যদি দেখি এরকমভাবে আমার বেলকনিতে উকি দিতে, তাহলে সেদিন আমি তোমার বারান্দায় এসে তোমাকে বারান্দা থেকে নিচে ফেলে দিব, বলে দিলাম। আরাবি ভয়ে স্পন্দন বেড়ে গেল। বই রেখে দিল টেবিলে। তারপর এসে বারান্দার দরজা আটকে দিয়ে রুমের লাইট নিভিয়ে দিয়ে বিছানায় এসে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ল। বই পড়ার কল্পনা বাদ। সে এখন চোখ বুজে মরার মতো পড়ে থাকার সিদ্ধান্ত নিল। ঘুম একসময় আসবেই। ভার্সিটির ছুটির পর চাকরি খোঁজার জন্য বের হওয়া হয়েছে আরাবি। এতে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। নূর নানান প্রশ্ন করতে করতে শেষ। অবশেষে অনেকভাবে অনেক কিছু মিথ্যে বলে নূরকে মানাতে পেরেছে আরাবি। এতগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল, কিন্তু ওকে নিবে না। আর নিবেই বা কীভাবে? মাত্র এইচএসসি পাশ করা মেয়েকে কি কোম্পানিতে চাকরি এত সহজে কেউ দেয়? তপ্ত শ্বাস ফেলে আরাবি। অনেক দেরি হয়ে গিয়েছে। এত দেরি হয়ে যাবে ভাবেনি আরাবি। বাড়ির সবাই নিশ্চয়ই অনেক চিন্তা করছে ওর জন্য। নাম্বারটা অবধি আদান প্রদান করতে মনে নেই আরাবির। ক্লান্ত লাগছে খুব। সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে। এখন অবধি না খাওয়া ক্ষুধায় পেট চোচো করছে আরাবির। এক একটা পায়ের কদম যেন আর ফেলতে পারছে না। কোনো রকম শরীরটা টেনে টুনে এগিয়ে নিয়ে
যাচ্ছে আরাবি। আর দুটো গলি দুটো পার হলেই বাড়ির রাস্তায় এসে যাবে। কিন্তু গলিতে প্রবেশ করার সাথে সাথে ঘটল আরেক বিপদ। কয়েকজন গুন্ডা টাইপ ছেলে দেখা যাচ্ছে, তাদের সবার হাতে সিগারেট আর বিয়ারের ক্যান। ঢোক গিলল আরাবি, বুকটা ভরে ধরফড় করে প্রচণ্ড। তাও আল্লাহ আল্লাহ করতে করতে সাহস জুগিয়ে আগাতে লাগলো। এদিকে ছেলেগুলো দূর হতে লক্ষ্য করলো আরাবিকে, একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে কি যেন ইশারা করলো। আরাবি যেই না ছেলেগুলোর পাশ কাটিয়ে যাবে তার আগে একটা ছেলে আরাবির পথ রুখে দাঁড়ালো। ভয় পেয়ে দু কদম পিছিয়ে গেল আরাবি। হাত পা কেমন যেন কেঁপে কেঁপে উঠল। না, নিজেকে দুর্বল প্রমাণ করলে চলবে না, ভয়টাকে সরিয়ে সাহস জুগিয়ে আগাতে হবে ভাবলো আরাবি। তাই ভয় পেয়ে এলেও সেটা বুঝতে দিল না ছেলেগুলোকে, সাহসিকতা নিয়ে বলে, এটা কেমন ধরনের অসভ্যতা? পথ রুখে দাঁড়িয়েছেন কেন? আরাবি কথা শুনে যেন বেশ মজা পেল ছেলেগুলো। আরাবির সামনে থাকা ছেলেটা অশ্লীলভাবে আরাবির সারা শরীরে নজর বোলালো, তারপর বাঁকা হেসে বলে, এমন একটা সুন্দরী মেয়ে সামনে দিয়ে চলে যাবে আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আমরা তো এসেছি সেই সুন্দরীকে নেওয়ার জন্য। ছেলেটা মুখে নিজেকে নিয়ে এমন বিশ্রী কথা শুনে ঘৃণায় গা গলিয়ে আসলো আরাবির। চোখ ভরে উঠল জলে। আরাবির চোখ মুছল, এইভাবে কাঁদলে হবে না। হঠাৎ কিছু একটা মনে পড়তে ব্যাগ হতে পারফিউমের বোতল বের করলো আরাবি, স্প্রে করে দিল ছেলেটার মুখে। ছেলেটা চিৎকার করতে বাকি ছেলেরাও আগাতে নিলে আরাবির সামনে থেকে ছেলেটার মেন পয়েন্টে বরাবর লাথি মেরে দিল। ছেলেটা যন্ত্রণা আর্তনাদ করে নিচে বসে পড়তেই আরবি প্রাণপণে ছুটল দিক বিদিক হারিয়ে। বাকি ছেলেরা ওই ছেলেটার কাছে সাহায্যের জন্য আসতেই সে ছেলেটা চিৎকার করে বলল, আমাকে স্যার, ওই মাদারিয়ে ধরে নিয়ে আই। আমার কাছে আজকে ওই শালের তেজ বাহির করবো আমি, যা। ছেলেগুলোর কথা মতো ছুট লাগালো আরাবির দিকে। মেয়ে হয়ে কি আরাবি ছেলেগুলোর সাথে দৌড়ে পারে না। ঠিক হলো সেটাই। একটা ছেলে আরাবির ওড়না টেনে ধরলো, জর্জেটের ওড়না। হয় আচমকা টানে ওড়না সাথে ঘষা খেয়ে আরাবির গলা চামড়া ছিলে রক্ত বের হয়ে আসলো। আরাবির যন্ত্রণায় ঠোঁট এত জোরে কামড়ে ধরলো যে আরাবির ঠোঁটও খানিকটা কেটে গেল। তাও আরাবি থামলো না, ওড়না ফেলে দিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। হঠাৎ করে একটা গাড়ি সামনে মুখ থুবড়ে পড়ল আরাবি। একটুর জন্য গাড়িটা ব্রেক করে বেঁচে গিয়েছে আরাবি। এদিকে গাড়ির সামনে আচমকা কেউ পড়ায় দ্রুত গতিতে ব্রেক কষে জায়ান। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখে একটা মেয়ে ওর গাড়ির সামনে পড়ে আছে। সামনে তাকালো জায়ান, দেখলো কতগুলো ছেলে এদিকে আসছে। বুঝলো মেয়েটাকে এই ছেলেগুলো খারাপ উদ্দেশ্যে নিয়ে তাড়া করছিল। জায়ান সেদিকে হতে দৃষ্টি সরিয়ে মেয়েটাকে টেনে সোজা করলো। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল জায়ান আরাবির মুখোশটি দেখে। আরাবি জ্ঞান হারিয়ে ফেলেছে রাস্তায়, এভাবে পড়ায় মাথায় আঘাত পেয়েছে। গলা হতে রক্ত বের হচ্ছে, ঠোঁটের কোণেও রক্ত দেখা যাচ্ছে। নিচের গায়ের কোট খুলে আরাবির গায়ে পেঁচিয়ে দিল জায়ান, তারপর উঠে দাঁড়ালো। ছেলেগুলো আসতে ওদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় জায়ান। পাশে পড়ে থাকা একটা ইটের টুকরা নিয়ে ছুঁড়ে মারলো ছেলেগুলোর উদ্দেশ্যে। সাথে সাথে সেখানকার একটা ছেলের মাথা ফেটে রক্ত বের হয়ে আসলো। জায়ান আবারও ইটের টুকরা নিয়ে এগিয়ে আসতে নিলেই ভয় পেয়ে যায় ওরা। আহত ছেলেটাকে কোনো রকম ধরে নিয়ে সে স্থান হতে পালিয়ে গেল তৎক্ষণাৎ। জায়ান এবার দ্রুত পায়ে আরাবির কাছে আসলো, আরাবিকে পাজাকোলা করে নিয়ে গাড়িতে নিয়ে বসলো। জায়ান খেয়াল করলো আরাবির হাতে তালু ও চামড়া ছিলে গিয়েছে। হলুদ রঙের সেলোয়ারটা হাঁটুর দিকে লাল রঙা হয়ে আছে। জায়ান পকেট হতে রুমাল বের করলো, আরাবির গলায় আঘাত স্থানে পেঁচিয়ে দিল যাতে রক্ত ক্ষরণ খানিক হলেও কমে। তারপর দ্রুত গাড়ি স্টার্ট দিল। এদিকে চিন্তায় অস্থির মিহান, মিলি আর ইফতি। মিলি যখন ফোন দিয়ে জানায় যে আরাবি রাত 8টা বেজে গিয়েছে, এখন ফিরিনি, তৎক্ষণাৎ অফিস হতে ছুটে এসেছিল কাউকে কিছু না বলে। সকল চেনা জানা জায়গায় তন্ন তন্ন হয়ে আরাবিকে খুঁজেও ব্যর্থ হয়ে মাত্র বাড়িতে এসে পৌঁছেছে ইফতি। মিলি কান্না করতে করতে বলছে, কোথায় গেল মেয়েটা? এখানে কিছুই চেনে না ও। আমার মেয়েটাকে তুই খুঁজে নিয়ে আয় ইফতি। আমি লিপিকে কি জবাব দিব? আমার মেয়েটা কোথায় গেল?
কেমন দায়িত্বহীন মানুষ আমরা। মেয়েটার ফোন নাম্বারটা তো এতদিন কেউ নিতে পারলাম না। আমার মেয়েটাকে এনে দে ইফতি, এনে দে। ইফতি কি বলে মাকে সান্ত্বনা দিবে ভেবে পেল না। এদিকে মিলির এমন কান্না করা দেখে সাথী হালকা বিরক্ত কণ্ঠে বলে, মিলি, এত কান্না করার কি আছে? মেয়েটা যথেষ্ট বুদ্ধি জ্ঞান সম্পন্ন, হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে আছে। নূর মায়ের কথা আপত্তি জানালো, কাদো কণ্ঠে বলে, কিন্তু মা, আরবির আমি ছাড়া কোনো ফ্রেন্ড নেই। ইনফ্যাক্ট ও তো আমি বাদে কারোর সাথে কথাই বলে না। নূরের কথা শুনে চোখ রাঙিয়ে তাকালো সাথী, মেয়েকে ধমকে বললেন, তুই চুপ কর ফাজিল মেয়ে, মুখে মুখে কথা শিখেছিস তুই। তোর আর ওর ডিপার্টমেন্ট আলাদা আলাদা, তাহলে তুই কিভাবে জানবি ওর ফ্রেন্ডকে? নিহাত বেশ বিরক্ত হলো স্ত্রীর ব্যবহারে, তবে কিছু বললেন না। ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রীর ঝগড়া করা তিনি অনুচিত মনে করেন। তার ভাষ্যমতে স্ত্রীকে আদর ভালোবাসা দিতে হয় 4 দেয়ালের মাঝে, আবার স্ত্রীকে শাসন করতে হয় 4 দেয়ালের মাঝে। তাদের স্বামী স্ত্রীর মাঝে কী হবে না হবে তা অন্য কেউ কেন জানবে? আর এই কথাটা তিনি আজও পর্যন্ত মেনে আসছেন। ইফতি মায়ের এমন আহাজারি সহ্য করতে না পারছে। বুকের কোথাও একটা তীব্র ব্যথার সৃষ্টি করছে মেয়েটার জন্য, যা ক্ষণে ক্ষণে বেড়েই চলছে। ইফতি গাড়ির চাবি নিয়ে কাল বিলম্ব না করে আবারও বাড়ি থেকে বের হতে নিবে, এমন সময় দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো জায়ান। তার কোলে আরাবিকে দেখে সবাই বেশ অবাক হয়। মিলি দৌড়ে জায়ানের কাছে গিয়ে আরাবিকে দেখতেই আঁতকে উঠে এক চিৎকার করে উঠলেন। এদিকে আরাবির এমন করুণ অবস্থা দেখে সবাই হতবাক। জায়ান বেশ বিরক্ত হলো। মেয়েটা অসুস্থ সেটা চোখে দেখতে পারছে না এরা, ওকে যেতে দিয়ে এখানে ভিড় করে রেখেছে। জায়ান দাঁতে দাঁত চিপে বলে, আমাকে সাইড দিবে তোমরা? শি ইজ ইল, তোমরা কি তা দেখছো না? ইফতি জায়ানের কথায় দ্রুত সবাইকে সরিয়ে অস্থির কণ্ঠে বলে, ভাই আসো, তুমি আরাবিকে নিয়ে ওর রুমে আসো। জায়ান চোয়াল শক্ত রেখে আরাবিকে নিয়ে ও রুমে চলল। যেতে যেতে বলে, ইফতি, কল দ্য ডক্টর ইমিডিয়েটলি। ইফতি জায়ানের কথা মতো ডাক্তারকে ফোন দিল। কথা শেষে ইফতিও চলল আরবির কাছে। এদিকে রুমে এনে আরবিকে বিছানায় শুয়ে দিল জায়ান, গায়ে কাঁথাটা টেনে দিল। এদিকে ইফতি এসে কিছু জিজ্ঞেস করবে জায়ানকে, তার আগে জায়ান রুম ত্যাগ করলো। অবশ্য যাওয়ার আগে গম্ভীর কণ্ঠে বলে গেছে, আই ডোন্ট নো এনিথিং। ওই মেয়ের জ্ঞান ফিরলেই তার থেকে সব জিজ্ঞেস করে নিস। দীর্ঘ নিকোষ কালো আধার কাটিয়ে চোখ মেলে তাকায় আরাবি। জ্ঞান ফিরতে সারা শরীরে তীব্র ব্যথা অনুভব করছে ও। হঠাৎ সেই বিভৎস ঘটনার কথা মস্তিষ্কে স্মরণ করতে থরথর করে কেঁপে উঠল আরাবি। হৃৎপিণ্ডকে মনে হচ্ছে কেউ শক্ত চাপের সাহায্যে গেলে ফেলবে একদম। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, সাথে মুখ হতে বেরিয়ে আসলো অস্পষ্ট কোঙানির স্বর। ঠিক তখন অস্থির কণ্ঠস্বর কানে এলো, কি হয়েছে আরাবি? এখন কেমন আছিস তুই? কি হয়েছে আমায় বল, কোথায় কষ্ট হচ্ছে? আরাবি বহু কষ্টে তাকালো। ইফতিকে দেখে যেন কান্নাগুলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আরাবি ইফতিকে কিছু বলতে চাইল, কিন্তু শত চেষ্টা করেও গলা দিয়ে একটা টু শব্দ বের করতে পারল না। বার কয়েক চেষ্টা করেও ব্যর্থ হলো আরাবি। কণ্ঠনালীতে অসহনীয় ব্যথা অনুভব হতে লাগলো। করুণ চাহনি নিক্ষেপ করলো আরাবি ইফতির দিকে। ইফতি বোধহয় বুঝতে পারলো আরাবির মনের ভাব, তাই ইফতি করুণ গলায় বলে, চিন্তা করিস না, 2-1 দিনে তুই ঠিক হয়ে যাবি। তোর কণ্ঠনালীতে প্রচন্ড চাপ লাগায় তুই 2-3 দিন কথা বলতে পারবি না। তবে এটা কিছুই না, আমি জানি তুই অনেক স্ট্রং, এত সহজে ভেঙে পড়বি না। ঠিকঠাকভাবে মেডিসিন খেলেই দ্রুত সেরে যাবি। আরবির কোনো ভাবান্তর দেখা গেল না, শুধু মূর্তির মতো পড়ে রইল বিছানায়। ইফতি চলে গেল রুম থেকে। একটু পর হাতে করে খাবার নিয়ে আসলো আরবির জন্য, গরম গরম স্যুপ। কয়েকদিন আরবিকে স্যুপ খাইয়ে কাটাতে হবে, কারণ গলার ব্যথা চিবানো যায় এমন কিছু আরবি খেতে পারবে না। খাওয়ানো শেষে ইফতি আরবিকে ওষুধ খাইয়ে দিল। আরবিকে নানাভাবে বোঝালো যে চিন্তার কিছু নেই, আরবি জলদি ঠিক হয়ে যাবে। এর মাঝে মিলি বার কয়েক এসে দেখে গিয়েছে আরবিকে। 9টার দিকে ইফতি চলে গেল, অফিসে যেতে হবে তাকে। মিলিকে ভালোভাবে আরবির খেয়াল রাখতে বলল। আরবি সারাদিন শুয়ে শুয়ে কাটি দিল। এখনো গায়ে কাটা দিয়ে উঠে ঘটনাটা ভাবলে কি বিভৎস ছিল সময়টা। কিন্তু ও তো গাড়ির সামনে রাস্তায় পড়ে গিয়েছিল, তারপর জ্ঞান হারিয়ে ফেলেছিল। এর জন্য কিছু মনে নেই আরবির। কার থেকে জিজ্ঞেস করবে কিভাবে ও এখানে আসলো? ও
ও কি নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে নাকি নাকি ওকে ভাবলো না আর আরাবি। কান্নায় ভেঙে পড়ল ভিতরে ভিতরে। সারাদিন একা একা কাটিয়ে দিল আরাবি। বিকালের দিকে নূর আসে আরাবির কাছে। মেয়েটা কাল রাতে এতই কান্না করেছে যে সারা রাত মাথা ব্যথায় কাটিয়েছে। ভোরের দিকে চোখ লেগে আসায় এক ঘুমে এই যে একটু আগে ফ্রেশ হয়ে উঠেছে, ছুটে এসেছে আরাবির কাছে। নূর আরাবিকে বলে, এখন কেমন লাগছে তোমার? আরাবি মাথা নুয়ে বোঝালো ভালো। আরাবি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরাবির দিকে তাকাতেই আরাবি ওকে ইশারা করে টেবিলের দিকে। বারবার সেদিকে ইশারা করছে আরাবি। নূর বুঝতে না পেরে বলে, কিছু লাগবে আরাবি? আরাবি হ্যাঁ বোঝালো নূরকে। নূর উঠে টেবিলের কাছে গেল। বই দেখালো, আরাবি না বোঝালো। গাইড দেখালো, আরাবি না বোঝালো। খাতা হাত দিয়ে দেখালে হ্যাঁ বোঝালো আরাবি। নূর এবার বুঝতে পারলো আরাবি নূরকে খাতায় লেখার মাধ্যমে কিছু বলবে। দ্রুত একটা কলম নিয়ে এসে আরাবির পাশে রাখলো। তারপর আরাবিকে উঠে বসতে সাহায্য করে। আরাবি খাতা আর কলমটা নিয়ে অনেক কষ্টে লিখলো। হাতগুলো ছিলে গিয়েছে, তাই লিখতে কষ্ট হচ্ছে। সে লেখা নূরের দিকে খাতা বাড়িয়ে দিল। নূর লেখাটা পড়ল। সেখানে লেখা, আমাকে বাড়িতে কে এনেছে? কে আমাকে হেল্প করেছে বলতে পারো তুমি? নূর দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, জায়ানকে কাল রাতেই নূর জিজ্ঞাসা করেছিল আরাবির সাথে কি হয়েছে। জায়ান প্রথমে বলতে না চাইছিল না। এতে বেশ কয়েকবার ধমকও খেয়েছে নূর। তবে নূরের জোরাজুরিতে বলে দেয় নূরকে। তারপর নূর সবাইকে বলে দেয় যে আরাবির সাথে কি হয়েছিল। নূর শান্ত কণ্ঠে এবার আরাবিকে বলে, তোকে ছেলেগুলো তাড়া করছিল ধরার জন্য, তখন তুই যখন দিকবেদিক হারিয়ে দৌড়াতে দৌড়াতে এসে একটা গাড়ির সামনে পড়েছিলি, সেটার কারণ না, জায়ান ভাইয়ার গাড়ি ছিল। জায়ান ভাইয়া অতগুলো ছেলের সাথে পারতো না কোনোভাবেই। এই জন্যই ভাইয়া দ্রুত তোকে নিয়ে সেই স্থান ত্যাগ করে। জায়ান ভাইয়াই তো তোকে সেখান থেকে নিয়ে এসেছে। আর হ্যাঁ, কোনো চিন্তা করিস না, তোর সাথে ওই বাজে লোকগুলোর কিছু করতে পারেনি। জায়ান ভাইয়া তার আগেই তোকে সেভ করে নিয়ে এসেছে। আরাবি চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। জায়ানের প্রতি যে চাপা একটা রাগ ছিল তা যেন এক নিমিষেই ধুয়ে মুছে ফেলে দিল আরাবি। লোকটা যেমন হোক, তবে আরাবির জন্য যা করেছে আরাবি মরে গেলেও ভুলবো না কোনোদিন। মনে মনে কয়েকশো বার, কয়েক কোটি বার জায়ানকে ধন্যবাদ জানালো। লোকটা সময় মতো না আসলে কি হতো আরাবির সাথে ভাবতে মস্তিষ্ক নিশ্চল হয়ে পড়ে। নূর আরাবিকে কাঁদতে দেখে আরাবির চোখের পানি মুছে দিল। তারপর আরাবিকে বলে, মুভি দেখবে আরাবি? আরাবি নূরের কথায় হাসলো। মেয়েটা যে ওর মন ঘোরানোর জন্য এই কথা বলছে তা সে বেশ ভালোভাবে বুঝতে পারলো আরাবি। তাই মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ দেখবে। নূর এক দৌড়ে চলে গেল রুম থেকে। তারপর অনেকক্ষণ পর হাতে ল্যাপটপ নিয়ে হাজির হলো আরাবির কাছে। আরাবি পাশে বিছানায় বসে ল্যাপটপ ইউটিউব চালু করে বিভিন্ন মুভি সার্চ করে খুঁজতে লাগলো, কিন্তু ভালো কিছুই পাচ্ছে না। নূর বিরক্ত হয়ে বলে, ছোট বাবার ল্যাপটপ এটা, ইউটিউবের সব নিউজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা, খালি নিউজ আর নিউজ আসে। একটু ভিন্ন কিছু দেখলেই তো পারে। মুভি না দেখে আমরা অন্যান্য কন্টেন্টগুলো এনজয় করতে পারতাম। ধুর। আরাবি হাসলো নূরের বাচ্চামো কথায়। নূর আবারও রিফ্রেশ করলো ইউটিউব। সাথে সাথে লোড হয়ে একটা নিউজ চালু হয়ে গেল। অটো প্লেয়ার চালু ছিল, মানে ইউটিউবে নিউজ ফিডে ভিডিও আপনা আপনি চালু হয়ে যায়। নূর ভিডিওটি বন্ধ করতে নিতেই আরাবি নূরের হাত খামচে ধরে ওকে আটকায়। আরাবি চোখ বড় বড় করে ভিডিওটা দিকে তাকিয়ে আছে, যেখানে বলছে, এই প্রথম কোনো আশ্চর্য ঘটনা ঘটেছে। ক্রিমিনালরা নিজেরাই এসেছে পুলিশদের কাছে, নিজেদের আত্মসমর্পণ করেছে। এতে গুলশানের পুলিশ ডিপার্টমেন্ট প্রচণ্ড অবাক হয়েছে। এই ক্রিমিনালরা 5 জন মেয়েকে গ্যাংরেপ করেছে আর অসংখ্য মেয়েদেরকে ইফটিজিং করেছেন। তারা নিজেরাই স্বীকার করেছেন। ক্রিমিনালগুলোর অবস্থা খুব বাজে ছিল। তাদের সারা শরীরে মারের দাগ। পুলিশ কর্মকর্তা সবাইকে হাসপাতালে অ্যাডমিট করিয়ে দিয়েছেন। তাই এখন অবধি আর কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত জানতে হলে সাথে থাকুন নিউজ 24 এর সাথে। আরাবি স্তব্ধ হয়ে বসে আছে। নড়াচড়া করতে যেন পুরো দমে ভুলে গিয়েছে, শ্বাসটাও গলায় আটকে। আরাবিকে এমন করতে দেখে নূর ঘাবড়ানো গলায় বলল,
কি হয়েছে আরাবি, এমন করছো কেন? আরাবি নূরের কথা সম্মতি ফিরে পায়। দ্রুত খাতা কলম হাতে নিয়ে আবারও কিছু একটা লিখে নূরের দিকে বাড়িয়ে দেয়। সেখানে লেখা, এই ছেলেরা সেই ছেলেরাই যারা কাল রাতে আমার সাথে উল্টাপাল্টা করার জন্য আমাকে তাড়া করছিল। নূর বেশ অবাক হলো লেখাটা পড়ে। পরক্ষণে আরাবিকে শান্ত করতে বলল, তা এতে এমন রিয়াকশন দেওয়ার কি হলো? ভালোই তো হয়েছে, শয়তানগুলো ধরা পড়েছে। হয়তো তোকে না পেয়ে অন্য কোনো মেয়ের পেছনে গিয়েছিল, সেখান থেকে ক্যালানি খেয়ে ভয়ে নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা তো খুশির সংবাদ। নূরের কথায় আরাবি আর কোনো রিয়াকশন দিল না, শুধু চুপচাপ নিজের মতো গম্ভীর চিন্তায় আটকে রইল। কে হতে পারে? কে এইভাবে এই ছেলেগুলোকে মারলো? আর ছেলেগুলোই বা এইভাবে আত্মসমর্পণ করলো কেন পুলিশের কাছে? আর তখনই এসব হলো যখন ওর সাথে সেই এক ইনসিডেন্ট হলো। এর আগে কেউ কেন এসব ছেলেদের ধরতে পারলো না? অনেকক্ষণ ভাবলো আরাবি, নিজ মনে ভেবেও কোনো ক্লু পেল না। তাই অত শত চিন্তা বাদ দিল। শয়তানগুলো শাস্তি পেয়েছে, এটাই অনেক। আপাতত নূরের সাথে সময়টা উপভোগ করা যাক। রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর এখন ঝলমল একদিনের আগমন ধরণীতে। ভীষণ স্নিগ্ধ চারপাশ। বাগানে হেঁটে বেড়াচ্ছে আরাবি। ঠিক 3 দিন পর আজ চতুর্থ দিনের বেলায় ঘরের ভেতর থেকে বাহিরে এসেছে আরাবি। এই কয়েকদিন শতবার বলার পরেও আরাবিকে কেউ ঘর হতে বাইরে যেতে দেয়নি। আজও যেত না। ঘুম থেকে উঠে নিচে এসে দেখে মিলি রান্না করছে। আরবি সাহায্য করতে যেতেই মিলি এক ধমকে আরবিকে থামিয়ে দেয় আর বলে রুমে গিয়ে আরেকটু ঘুমিয়ে নিতে। মাত্র তখন 6টা বাজে। আরবি তখন মুখটা একটুখানি করে আস্তে করে বলেছিল, মাম্মাম ঘরে ভালো লাগছে না, আমি একটু বাগান থেকে হেঁটে আসি, আমার পায়ে একটু ব্যথা নেই, প্লিজ না করো না। ব্যাস, মিলি বেগম ও গলে গেল আরবিকে অনুমতি দিয়ে দেয়। আরবি ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। আরবি কাঠগোলাপ ফুলটার গাছটার নিচে গিয়ে বৃষ্টি ভেজা কাঠগোলাপগুলো যেন এখন আর শুভ্র স্নিগ্ধ দেখাচ্ছে। আরবি নিচে তাকিয়ে দেখলো একটা কাঠগোলাপ পড়ে আছে। আরবি ফুলটা করিয়ে নিয়ে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকলো। কেন যেন এই ফুলটার মাঝে অদ্ভুত এক মায়া খুঁজে পায়। আরবি ফুলটা ওর কানের পিঠে গুজে দিল। আরবি কাঠগোলাপ ফুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে বাগানের অন্য পাশে যেতে নিতে হঠাৎ ওর বারান্দার ঠিক ডান পাশে বারান্দাটার দিকে চোখ তাকালো। দুটো চোখ বড় বড় হয়ে গেল আরবির। দ্রুত দৃষ্টি সংযত করে অন্য পাশে তাকালো। আবারও এই লোক উদাম গায়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে। লোকটা কি কোনো লজ্জা শরম নেই? জায়ান বারান্দায় দাঁড়িয়ে কফি পান করছিল। সকাল সকাল গোসল সেরে নিয়েছে, এইটা জায়ানের প্রতিদিনের অভ্যাস। অফিসে যাওয়ার আগে একবার গোসল করে নেয়, আবার অফিস থেকে এসে। জায়ানের কাঁধে ঝোলানো শুভ্র রঙের তোয়ালে। আরবি তাকাতে চাচ্ছে না, তাও বেহায় দৃষ্টি আরও একবার চোরা চোখে তাকালো। সাথে সাথে শরীর মৃদু কম্পন অনুভব হলো। লোকটার ধারালো দৃষ্টি তার দিকেই, কেমন যেন ভাবে তাকিয়ে আছে ওর দিকে, কফির কাপে চুমু দিচ্ছে। সেই দৃশ্য দেখে আরবির ভেতরে কেমন যেন তোলপাড় অনুভূত সৃষ্টি হচ্ছে। আরবি যত দ্রুত সম্ভব সেখান থেকে প্রস্থান নেওয়ার সিদ্ধান্ত নিল। না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে, যেটা আরবি কখনো চায় না। আরবি বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই সেই অনাকাঙ্ক্ষিত মানুষটির একটি ডাকের হৃদয় কাঁপিয়ে তুলল। এই মেয়ে শোনো। পা জোড়া থমকে গিয়েছে আরবির অজান্তেই। আরবি ধীরে পিছনে ফিরল। হালকা করে চোখ উঁচিয়ে তাকিয়ে আবারও মাথা নুইয়ে নিল, বলল, জি আমাকে ডাকছেন? তো এখানে তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পারছো তুমি? আবারও সেই তেরা তেরা কথা। লোকটার রাগ লাগলো আরবির। হালকা তেজ নিয়ে বলল, আমাকে এই মেয়ে করে ডাকলে আমি বুঝবো কিভাবে? আমার একটা নাম আছে, ইনশিয়া জাহান আরবি। খুব সুন্দর একটা নাম, আশা করি এখন থেকে সেই নামেই ডাকবেন। এই মেয়ে বলা বন্ধ করুন। এতটুক জোরে কথা বলায় গলার মৃদু ব্যথা অনুভব করলো আরবি। তাতে ভ্রুক্ষেপ নেই, তবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যাক, লোকটাকে একটু কথা তো শোনাতে পেরেছে, এটাই অনেক। এই শান্তির কাছে এতটুকু ব্যথা কিছুই না। জায়ান ভ্রু কুচকে তাকিয়ে আরবির দিকে। আজ হঠাৎ এমন তেজ আসলো কোথা থেকে এই মেয়ের? জায়ান হালকা আওয়াজে বলে উঠল, ওখানেই অপেক্ষা করো, আই এম কামিং, ডোন্ট ইউ ডেয়ার
এক পাও এখান থেকে যেন না নড়ে, তাহলে ভালো হবে না। সাথে সাথেই আরাবির মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। কি বলল লোকটা? ওকে অপেক্ষা করতে বলল তার জন্য? কিন্তু কেন? ওই কথাগুলো বলার কারণে কি লোকটা রেগে গিয়েছে? সেদিন তো বলেছিল বারান্দায় উকি ঝুঁকি মারার কারণে ওকে বারান্দা থেকে ফেলে দিবে, আর আজ তো কতগুলো কথা শুনিয়ে দিল। আজ কি করবে? তুলে আছাড় মারবে, নাকি সুইমিং পুলে ফেলে দিবে, নাকি অন্য কোনো শাস্তি দেবে? দিলেও বা কি, কঠিন শাস্তি দিবে নাকি সহজ? আরাবি চিন্তায় বিভোর হয়ে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। দাঁত দিয়ে নখ কাটা ইটস ব্যাড ম্যানার্স, মিস ইনশিয়া জাহান আরাবি। হঠাৎ জায়ানের গম্ভীর গলার কণ্ঠ শুনে ভয় পেয়ে লাফিয়ে ওঠার মতো অবস্থা হলো আরাবির। গম্ভীর চিন্তায় আচমকা জায়ানের কণ্ঠস্বর শুনতে অনেক ভয়ানক লাগছিল আরাবির কাছে। আরাবি তাকালো, লোকটার ধূসর ট্রাউজারের সাথে কালো রঙের টি শার্ট পরেছে। নাক মুখ কুঁচকে এলো আরাবির। লোকটাকে সবসময় এমন কালো রঙের পোশাকে পরিধান করতে দেখে। কেন এই লোকের কি আর কোনো রঙের জামা নেই? তবে লোকটাকে বেশ মানায় কালো রঙে। মুখ থেকে হাত সরাও। আরাবিকে এখনো মুখে হাত দিয়ে দাঁড়াতে দেখতেই একবার হালকা ধমকে উঠে জায়ান। আরাবি ভয় পেয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, জি কিছু বলবেন আমায়? ডেকেছিলেন যে? এদিকে এসো। জায়ানি নির্লিপ্ত কণ্ঠস্বর। এদিকে জায়ানের এহেন কথায় হকচকিয়ে যায় আরাবি। জায়ান আবারও একই কথা বলছে। আরাবি ধীর পায়ে জায়ানের কাছে এসে দাঁড়ায়। তবে এখনও অনেকখানি দূরত্ব দুজনের মাঝে। হঠাৎ জায়ান সেই দূরত্বটুকু আরও একটুখানি ঘুচিয়ে দিল। আরাবির কদম পিছাতে নিলেই জায়ান চোখ রাঙিয়ে তাকায়। তারপর আরাবির কপালে ব্যান্ডেজ করা স্থানটায় আলতো করে হাত ছোঁয়ালো। শিরশির করে উঠল আরাবির শরীর। কেমন যেন লাগছে মনের ভিতর। জায়ান গা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে। আরাবির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই ঘ্রাণটুকু নিজের মাঝে টেনে নিচ্ছে নিজের অজান্তে। এদিকে জায়ান আরাবির ব্যান্ডেজকৃত স্থানে এক ধ্যানে তাকিয়ে থেকে নরম কণ্ঠে শোধালো, ব্যথা আছে? আরাবি নত মস্তকে মাথা নাড়িয়ে না বোঝালো। জায়ান বিরক্তি নিয়ে বলল, ইউজ ইউর ওয়ার্ডস। আরাবি জায়ানের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বলে, না এখন ব্যথা নেই। সাথে সাথে জায়ান দ্রুত পায়ে দুহাত পিছনে সরে গেল আরাবির থেকে। ভ্রু কুঁচকে তাকিয়ে হালকা রাগী গলায় বলে, অসুস্থ শরীর নিয়ে এমন সকাল সকাল বাগানে ঘুরঘুর করছো কেন? তাও আবার সাদা জামা পরে, এলোমেলো চুল নিয়ে। আমি দেখে কিছু হয়নি, না হলে অন্য কেউ তোমাকে দেখলে নিশ্চিত পেতনি ভেবে হার্ট অ্যাটাক করতো। ঘরে যাও দ্রুত। কথাগুলো বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না জায়ান। দ্রুত পায়ে বাড়ির ভিতর চলে গেল। এদিকে আরাবি হা করে তাকিয়ে আছে জায়ানের যাওয়ার পথে। লোকটা কি ওকে কি বলল? ওকে পেতনি বলে গেল? মানুষ ওকে দেখলে হার্ট অ্যাটাক করবে? মানে এত বড় অপমান করলো আরাবির মুখের উপর। অপমানে মুখোশটি কাদো কাদো হয়ে গেল আরাবির। এখন কাউকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে ওকে কি আসলেই পেতনিদের মতো লাগছে নাকি। আরাবি ছোট ছোট কদমে বাড়ির ভিতর চলে গেল। দেখে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। কাকে জিজ্ঞাসা করবে? হঠাৎ রান্নাঘরে টুংটাং শব্দে দ্রুত রান্নাঘরের দিকে আগালো আরাবি। কর্মরত মিলিকে টেনে নিজের দিকে ফিরালো। মিলিকে কিছু বলতে না দিয়ে আরাবি দুম করে বলে, দেখো তো মাম্মাম, ভালো করে দেখো আমাকে। মিলি আরাবির এহেন কথায় অবাক হলেও পরক্ষণে আরাবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ দেখছি ভালো করে তো। আরাবি বলল, আমাকে কি দেখতে পেতনিদের মতো লাগে? মিলি ভ্রু কোচকালো আরাবির কথায়। বলল, আশ্চর্য, তোকে প্যাকনির মতো লাগবে কেন? না মানে সাদা জামা পরে আছি, তার উপর মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে এই জন্য। মিলি মুচকি হেসে আরাবির গালে হাত রেখে বলে, একদম না, আমার মেয়েটাকে তো এই সাদা জামা এলোমেলো চুলে একেবারে মারাত্মক সুন্দরী লাগছে। তারপর আরাবির কাছ থেকে সরে গিয়ে আবারও বলে, এখন যা ভালোভাবে ফ্রেশ হয়ে আয়, আমার নাস্তা বানানো প্রায় শেষ, একটু পর নাস্তা দেব, দ্রুত যা। আরাবি চিন্তিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মাথা চুলকাতে চুলকাতে ভাবলো, আজও মাম্মাম বললো সুন্দর লাগছে, তাহলে লোকটা কেন আমাকে পেতনি বললো? তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো,
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো। মনোযোগ দিয়ে গানটা শুনছিল আরাবি। এই গানটা আরাবির ভীষণ প্রিয়, যত শুনে ততই শুনতে ইচ্ছে করে, পুরানো হয় না যেন। আরাবি বাগানের দোলনায় বসে বসে গানটা শুনছিল আর সন্ধ্যার আকাশের সৌন্দর্য উপভোগ করছিল। এমন সময় হুট করে কেউ ওর পাশে বসে পড়ে। দোলনাটা ভয়ানকভাবে কেঁপে ওঠে যেন। আরাবি ভয় পেয়ে মৃদু চিৎকার করে ওঠে। ভয়ার্ত দৃষ্টিতে পাশে তাকাতেই ইফতির হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে মিলে। আরাবি কান হতে ইয়ারফোন খুলে নিল, তারপর খানিকটা রাগী গলায় বলে, এটা কেমন ইফতি ভাইয়া? তুমি এইভাবে না বলে ধূপধাপ যে বসে পড়ো ভয়ানকভাবে, আশেপাশের মানুষটা যে এ কারণে নিঃশ্বাস আটকে মারাও যেতে পারে, তা কি তুমি জানো না? ইফতি হু হা করে হেসে দিল। আরাবি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। ইফতি হাসি থামিয়ে বলে, আমি তো তোকে ভয় দেখানোর জন্যই এমন করেছিলাম। আরাবি গোমরা মুখ করে বলল, তুমি খুব খারাপ ইফতি ভাইয়া। ইফতি উঠে দাঁড়ালো, তারপর আরাবির হাত টেনে ধরে বলল, চল ওঠ, ঘরে যাব। আরাবি অবাক কণ্ঠে বলল, আরে কেন, কি হয়েছে? আমি মাত্রই এসেছি তো এখানে। ইফতি আরাবিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, তুই গিয়ে রেডি হয়ে একেবারে নিচে আসবি। আজ আমাদের কাজিনদের ছোটখাটো একটা গেট টুগেদার আছে, সেখানেই যাব। আরাবি তৎক্ষণাৎ হঠাৎ থামিয়ে দিল হাঁটা, অবাক হয়ে বলে, আশ্চর্য, তোমাদের কাজিনদের গেট টুগেদার তাহলে আমি কেন যাব? ইফতি বিরক্ত হয়ে তাকালো আরাবির দিকে। ওর এমন প্রশ্ন শুনে বলল, তুই জানিস না কারণটা কি? তুই আমায় কি ডাকিস? আরাবি ইফতির এমন কথায় বোকা বোকা ভাবে বলে, ভাইয়া ডাকি। তাহলে তুই আমার কি হস? কি বোন? উফ। ইফতি বাঁকা হাসলো, তারপর আরাবির মাথায় একটা গাট্টা মেরে বলে, তাহলে কেন যাবি না? বলদ একটা, এমন বোকা হলে চলে জীবনে? আরবির মাথায় হাত বুলালো, বলল, ভাইয়া এত জোরে মারি কেউ? ইফতি হেসে বলল, আমি মারি? আরাবি এবার খানিক ইনিয়ে বিনিয়ে বলল, আমি না গেলে হয় না ভাইয়া, তুমি তো জানো আমার নতুন মানুষদের সামনে যেতে লজ্জা লাগে, আর আমি চোখ তুলেও তাকাতে পারি না, ভীষণ জড়তা লাগে। ইফতি আরাবির কথা শুনলো, বুঝলো মেয়েটা নার্ভাস হয়ে যাচ্ছে। ইফতি আরাবির মাথায় স্নেহ নিয়ে হাত বুলিয়ে দিল, বলল, দূর বোকা মেয়ে, এত নার্ভাস হওয়া লাগবে না। আর আমি আসি না, নূর ভাই ওরা যাবে, তাহলে এত জড়তা কিসের? নূরের কথা শুনে যেমন ভালো লাগছিল, তেমন জায়ান যাবে শুনে ভালো লাগাটা মাটি চাপা দিয়ে দিল। সে যে পেতনি বলার পর গড়িয়েছে 7 দিন। এই 7 দিনে যতবার আরাবি সাদা জামা পরেছে, ততবার কোনো না কোনোভাবে ও জায়ানের সামনে এসে পড়েছে, আর ততবারে জায়ান ওকে পেতনি বলে সম্বোধন করেছে। এখন আর আরাবি কি করবে? ওর বাড়ির রেগুলার পরার জন্য জামা 5টা, তার মধ্যে 3টা সাদা, আর ভার্সিটি যাওয়া আসার জন্য যেগুলো আছে, আর বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য যেগুলো আছে, সেগুলোর মধ্যে বেশিরভাগ সব সাদা। আসলে সাদা রঙটা আরাবির খুব পছন্দ। আরাবি সবসময় ভাবে ওর জীবন যেমন কোনো রং নেই, ঠিক তেমনভাবে ও নিজেও নিজেকে রঙহীন পোশাকে মুড়িয়ে রাখতে ভালোবাসে। শুভ্র রঙটা যেন ভীষণভাবে টানে আরাবিকে। প্রচণ্ড পছন্দ এই রঙটা, এমনকি এই রঙের যে কোনো কিছু। নেহাত সেই কারণে এতগুলো সাদা জামা ওর। কিন্তু এখন এই জায়ানের কারণে আরাবি বোধহয় আর সাদা রঙের কিছু পরিধান করতে পারবে না। খারুস লোক, ক্ষণে ক্ষণে ওকে পেতনি বলে মেজাজটা 12টা বাজিয়ে দেয়। আরাবি অবশ্য শান্ত স্বভাবের মেয়ে, না হলে অন্য কেউ হলে লোকটাকে তখনই পশ্চাতে এক লাথি দিয়ে সুইমিং পুলে ফেলে দিত। অবশ্য আরাবিও ইচ্ছে করছিল খুব এটা করার, কিন্তু ও গোমরামুখ লোকটার দিকে তাকাতে ভয়ে আত্মা হিম হয়ে যায় আরাবির। ও যদি লোকটাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়, তাহলে নিশ্চয়ই লোকটা ওকে ছেড়ে দেবে না। গুনে গুনে 100টা চুবানি দিতে আরাবিকে এই অপরাধের কারণে, আর আরাবি চুবানি খেতে খেতে মরেই যাবে। চুবানি খাওয়ার ভয়ে আরাবি তার মনের ইচ্ছাটা সেখানে সেই মুহূর্তে ওই সুইমিং পুলে চুবিয়ে মেরে ফেলছিল, কারণ ওর দ্বারা কখনো জায়ানকে ধাক্কা দেওয়া পসিবল না। তপ্ত শ্বাস ফেলল আরাবি। ইফতি অধীর আগ্রহ নিয়ে প্রশ্ন করল, যাবি না আরাবি?
আরাবি ইফতির মুখশ্রী দেখে না করতে পারল না, রাজি হয়ে গেল। ইফতি হাসি মুখে আরাবিকে রেডি হতে বলে নিজেও চলে গেল রেডি হওয়ার জন্য। এদিকে রুমে এসে আরাবি আলমারি খুলে বসে আছে। কি পরবে ও? আবারও সাদা পরবে? কিন্তু জায়ান যদি আজকে আবার পেতনি বলে তাহলে আজ আরাবির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে একেবারে। সেখানে কতগুলো মানুষ থাকবে, তাদের মাঝে যদি জায়ান অপমান করে বসে। আরাবি যখন নিজের চিন্তায় বিভোর তখন আরাবির রুমে দরজা ঠেলে প্রবেশ করলো নূর। রুমে আস্তে আস্তে বলছে, আরাবি, রেডি তুমি? চলো, ভাইয়ারা অপেক্ষা করছে। আরাবির দিকে তাকাতে হা করে তাকিয়ে থাকলো নূর। অবাক হয়ে বলে, তুমি এখনো রেডি হওনি? ওদিকে ভাইয়ারা অপেক্ষা করছে। আরাবি তাকাতেই নূরের দিকে। মেয়েটা মেরুন রঙের শাড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে নূরকে। আরাবি স্মিত হেসে বলে, তোমাকে সুন্দর লাগছে নূর। নূর যেমন আরাবির প্রশংসা পাত্তা দিল না, বলল, আমার প্রশংসা বাদ দাও, দ্রুত রেডি হও, জায়ান ভাইয়া দেরি করা পছন্দ করেন না। আরাবি ঠোঁট উল্টে বলে, কি পরবো আমি? তুমি বলে দাও। আমার সব জামা প্রায় সাদা রঙের। নূর বলল, আজ আমাদের কাজিনদের ড্রেস কোড শাড়ি, আমি যেহেতু শাড়ি পরেছি তুমিও পরবে। আরাবি মন খারাপ করে বলল, কিন্তু আমার তো কোনো শাড়ি নেই। এটা আরবির কথা নূর কি করবে ভেবে পেল না। হঠাৎ কিছু একটা ভেবে এক ছুটে বেরিয়ে গেল রুম থেকে। আরবি ভ্যাবলার মতো নূরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। কিয়ৎক্ষণ বাদে নূর হাতে করে একটা কালো রঙের শাড়ি নিয়ে আসলো। শাড়িটা আরবির কাছে দিয়ে দিল। তারপর নূর দু কোমরে হাত দিয়ে বলে, এখন যাও, ফটাফট রেডি হয়ে আসো। আরবি শাড়িটা উপরে হাত বুলিয়ে দিল। শাড়িটা ভীষণ সুন্দর, কালো রঙের সিল্কের শাড়ি। আরবি দৃষ্টি না সরিয়ে প্রশ্ন করলো, কার শাড়ি? শাড়িটা ভীষণ সুন্দর। নূর আরবিকে টেনে দাঁড় করালো। তারপর আরবিকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে পাঠাতে পাঠাতে বলে, এটা ছোট মার শাড়ি হয়েছে, জেনেছো? এখন আর প্রশ্ন করুন না, অনেক দেরি হয়ে যাচ্ছে। প্লিজ জলদি পরে আসো। শাড়ি পরতে পারো তো? আমি কিন্তু শাড়ি পরাতে পারি না, আমাকে আম্মু পরিয়ে দিয়েছে। তুমি না পারলে বলো, আমি ছোট মাকে ডেকে নিয়ে আসি। আরবি মাথা নাড়িয়ে না বোঝালো, বলল, ডাকা লাগবে না, আমি পারি, আমি পারি। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই পরে আসছি। দ্রুত যাও। আরবি ওয়াশরুমে ঢুকে যেতে যত দ্রুত সম্ভব শাড়িটা পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই নূর ওকে টেনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসালো। হালকা একটু সাজিয়ে দিল। খোপা করে চুলে হেয়ার পিন লাগিয়ে দিল। কালো বড় সিলভারের সীতাহার, সিলভারের কানের দুল, সিলভারের চুড়ি পরালো এক হাতে, আরেক হাতে সিলভারের ব্রেসলেট। আরবি প্রশ্ন করলো, এগুলো কোথায় পেয়েছো নূর? নূর আরবি কাজল ঠিক করে দিচ্ছিল। উত্তরে বলল, ছোট মা দিয়েছে, তোমাকে এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে বলেছে। সাজানো শেষ। আরবি আয়নার দিকে নিজে তাকালো। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে আরবির। আরবি কখনো এভাবে সাজেনি। এইদিকে নূর গালে দুই হাত দিয়ে বলে, ওয়াও আরাবি, তোমাকে খুব সুন্দর লাগছে। আরবি বিনিময়ে মুচকি হাসলো। নিচ থেকে মিলির ডাক পড়তেই আরবি আর নূর হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে আসলো। নিচে আসতেই আরবি আর নূরকে দেখে বলে, মাশাল্লাহ, আমার দুটো মেয়েকে আজ পরীর মতো লাগছে। যা, এখন আর দাঁড়াস না। পাচ্ছে না দেখা যাবে জায়ান রেগে মেগে আর যাবেই না, নয়তো তোদের না নিয়ে চলে যাবে। জানিসই তো ছেলেটা আমার বড্ড ঘাটতেরা। মিলির থেকে বিদায় নিয়ে আরবি আর নূর বাড়ির বাইরে চলে আসলো। গাড়ির কাছে আসতেই দেখতে পেল ইফতি গালে হাত দিয়ে গাড়ির ডিকির উপর বসে আছে, আর জায়ান বোধহয় ফোনে কারোর সাথে কথা বলছে। পেতনি আজকে মানুষ রূপে শাকচুন্নি হয়ে আসলো কিভাবে? ঠিক এইটারই ভয় পাচ্ছিল আরবি। এতদিন ওকে একা পেয়ে বলেছে, আজ একেবারে নূর আর ইফতির সামনে ওকে পেতনি বলল। এদিকে জায়ানের কথা বুঝতে না পেরে নূর আর ইফতি ভ্রু কোচকে তাকিয়ে আছে জায়ানের দিকে। নূর খানিক বাদে বলে ওঠে, কাকে পেতনি বলেছো ভাইয়া? জায়ানের দৃষ্টি ফোনে নিবদ্ধ। ভুলেও চোখ উপরে তুলছে না। ফোন ঘাঁটতে ঘাঁটতেই উত্তর দেয়, তোর সাথেরটাকে বলছি। অলওয়েজ দেখি সাদা জামা পরে ভূতের মতো এদিক সেদিক ঘোরাঘুরি করে।
তাই আজ হঠাৎ অন্য রঙের কিছু পরিধান করেছে, এই জন্যেই কথাটা বললাম। ইফতি ফিক করে হেসে দিল, হাসতে হাসতেই বলে, তা যা বলেছো ভাই, আমিও খেয়াল করেছি আরাবি অলওয়েজ সাদা রঙের জামা বেশি পরে। নূরও হাসি থামাতে পারল না। ইফতিকে হাসতে দেখে ও নিজেও হেসে দিল। এদিকে সবার সামনে এইভাবে জায়ান ওকে অপমান করে দিল ভেবেই কান্না পাচ্ছে আরাবির। সাথে চরম লেভেলের রাগও হলো, তাই কণ্ঠে তেজ ঢেলে বলল, আমি যাব না কোথাও। তোমরা সবাই মানুষ, তোমাদের মানুষদের সাথে আমি পেতনি হলে আমি কেন যাব? যাব না আমি। আরাবি যাবে না শুনে তাড়াতাড়ি নূর আর ইফতি হাসি থামিয়ে দিল। নূর দ্রুত আরাবির হাত টেনে ধরল। না না, এমন বলো না, তুমি আমার লক্ষ্মী বুনু, প্লিজ রাগ করো না। আরাবি রাগে চোখে তাকালো নূরের দিকে, বলল, আমি না গেলে তোমার কি? হ্যাঁ, ঠিকই তো ভাইয়ের কথা শুনে হাসছিলে দাঁত বের করে, এখন আবার আমাকে টানছো কেন? ইফতি আরাবির মাথায় হাত বুলিয়ে দিল, নরম কণ্ঠে বলে, রাগ করো না আরাবি, চল, এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, তোকে অনেক সুন্দর লাগছে সত্যি, রাগ করিস না। আরাবি মুখ ফুলিয়ে রাখলো। এদিকে জায়ান ফোন পকেটে পুরে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোরা কি যাবি নাকি আমি তোদের ফেলেই চলে যাব? তখন আসিস একা একা। তোদের এইসব ড্রামা দেখতে আমার ভালো লাগছে না। আমি চলে যাচ্ছি। যাবার হলে দ্রুত গাড়িতে ওঠ। জায়ান দ্রুত গাড়িতে উঠে বসলো। আরাবি যাবে না বলতে নিলেও পারল না। তার আগে নূর আর ইফতি ওকে এক প্রকার টেনে হিঁচড়ে গাড়িতে বসিয়ে দিল। নূর আর আরাবি পিছনের সিটে বসলো আর ড্রাইভিং করবে জায়ান, ওর পাশেই ইফতি। গাড়ি চলতে লাগলো। আরাবি জানালার কাছ নামিয়ে বাহিরের তাকিয়ে থাকলো। রাতে ঢাকা শহর দেখতে ভীষণ ভালো লাগছে। আরাবি একটু একটু মনে আছে, ও ছোট থাকতে প্রায় বাবা মার সাথে লং ড্রাইভে যেত, রাতে ঢাকা শহরে ঘুরে বেড়াতো। পথে কিছু দেখলে আবার বায়না ধরে এটা সেটা বাবাকে বলে আনিয়ে নিত। কি মধুর ছিল সেই দিনগুলো। এখন সব মস্তিষ্কে স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। আরবি চোখের কোণে জমা জলটুকু অতি সাবধানে মুছে নিল। হঠাৎ জানালার কাজটা ধীরে ধীরে উপরে উঠছে দেখে আরবি দ্রুত সরে গেল, আর সাথে সাথে জানালার কাজটা বন্ধ হয়ে গেল। আরবি হা করে তাকিয়ে আছে, আচমকা কি হলো বুঝতে পারল না। আরবি অবাক কণ্ঠে প্রশ্ন করলো, এটা এমন আচমকা বন্ধ হলো কেন? আমি তো কিছু করিনি। পরপরে জায়ান শীতল কণ্ঠে জবাব দেয়, আমি লাগিয়েছি জানালার কাজ, মাথায় তো গোবর ভরা। জানালার বাহিরে মাথা বের করে রেখেছিলে, আর একটু হলেই অক্কা পেতে। আর দোষ হতো আমার, কারণ গাড়িটা আমার। আর আমি চাই না তোমার মতো মেয়ের জন্যে আমি আমার বা আমার শখের গাড়ির কিছু হোক। আরবি হাবার মতো জায়ানের কথাগুলো শুনে গেল। লোকটা এইভাবে ক্ষণে ক্ষণে সবার সামনে ওকে অপমান করছে, আর ও কিছুই বলতে পারছে না। আর কি বা বলবে আরবি? আরবি তো ঝগড়া করতে পারে না, আর রাগ করে চেঁচিয়ে দুটো কথা বলবে তাও সম্ভব না। প্রথমত ও চিৎকার চেঁচামেচি করে কথা বলতে পারে না, আর দ্বিতীয় আরবি রেগে একটু জোরে কথা বলেই কেঁদে দেয়। ফলস্বরূপ আরবি আর কিছুই বলল না, চুপচাপ নত মস্তিষ্কে বসে রইল। ইফতি সামনে থেকে ঘাড় ঘুরিয়ে আরবিকে দিকে তাকালো, তারপর বলে, আরাবি, একটু খেয়াল রাখতে পারিস না নিজের? ভাই তো ঠিকই বলেছে, যদি তোর কিছু হয়ে যেত। আরবি কিছুই আর প্রত্যুত্তর করল না, চুপচাপ বসে রইল। নূর আরবিকে মন খারাপ করতে না করলো, বোঝালো ওর ভালোর জন্যই বলছে সবাই। প্রায় আধা ঘন্টা পর গাড়ি থামে একটা রেস্টুরেন্টের সামনে। একে একে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আরবির ভীষণ নার্ভাস লাগছে। এই প্রথম ও এত বড় কোনো রেস্টুরেন্টে এসেছে, তাও আবার গেট টুগেদার। আরবি চিন্তিত চেহারা দেখে ইফতি বলল, এত নার্ভাস হওয়ার কিছু নেই আরাবি, আমরা আছি তো। আরবি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জায়ান গাড়ি পার্ক করে আসতেই ওরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো। ওরা সবাই লিফটে উঠলো, কারণ রেস্টুরেন্টের ছাদে আজ ওদের আয়োজন। লিফট চালু হলো। আরবি ভয়ে ওর পাশে যে ছিল তার হাত খামছে ধরলো, কারণ আজ সব কিছু ওর লাইফে প্রথমবার হচ্ছে। উত্তেজনা, ভয়, লজ্জা সব যেন একেবারে ঘিরে ধরেছে ওকে। লিফট থামতে নূর আর ইফতি আগে ভাগে বেরিয়ে গেল। এদিকে নূর ভয়ে এখনো চোখ বন্ধ করে খামচে ধরে আছে পাশের জনের হাত। হাতটা কি আজ খামচে শেষ করে দেওয়ার প্ল্যান করেছো মিস আরাবি? জায়ানের শীতল কণ্ঠে আওয়াজে কানে ভেসে আসতেই তড়িৎ গতিতে চোখ মেলে তাকায় আরবি। বড় বড় চোখে জায়ানের দিকে তাকালো। জায়ান বিরক্ত হয়ে চোখের ইশারায় ওর হাতটা দেখিয়ে দিল।
আরাবি সেদিকে তাকিয়ে দেখে ও প্রায় একবার নখ পুরো ডাবিয়ে দিয়েছে জায়ানের হাতে। আরাবি দ্রুত হাত সরিয়ে নিয়ে এলো, মিনমিনে কণ্ঠে বলে, সরি, আসলে আমি। আরাবি তার কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগে জায়ানকে লিফট থেকে বেরিয়ে যেতে দেখে আরাবি অবাকে সে সীমানায় পৌঁছে গেল। লিফট আরও মানুষে উঠতেই আরাবি হুঁশ ফিরল। জায়ান চলে যাচ্ছে। আরাবি দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। মনে মনে জায়ানের 100টা গালি দিল। লোকটা ভীষণ খারাপ, কিভাবে ওকে একা ফেলে চলে গেল। আরাবি প্রায় দৌড়ে এসে জায়ানের নাগাল পেল, হাঁপাতে হাঁপাতে বলে, আপনি এমন খারাপ কেন? আমাকে একা ফেলে চলে এলেন। জায়ান তাকালো না আরাবির দিকে, সামনের দিকে দৃষ্টি রেখেই জবাব দিল, তুমি আমার সাথে এসেছো যে, আমি তোমার রেসপন্সিবিলিটি নেব। যাদের সাথে এসেছো আর যাদের ভরসায় এসেছো ওদের সাথে সাথে কেন থাকতে পারো না? আরাবি মুখ বাঁকিয়ে ভেঙচি কাটল। শব্দহীনভাবে জায়ানের বলা বাক্যগুলো ব্যঙ্গ করে আওড়াতে লাগলো। হঠাৎ চোখ চলে যায় জায়ানের দিকে, সাথে সাথে আরাবির একদম শান্ত হয়ে যায়। কারণ জায়ান ওর দিকে খেয়ে ফেলবে এমন লোক নিয়ে তাকিয়ে আছে। এদিকে নূর আরাবিকে আসতে দেখে দ্রুত আবারও আরাবির কাছে ফিরে আসলো। নূর আরাবির কাছে আসতে জায়ান হনহনিয়ে সামনে চলে গেল। আরাবি সেদিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, লোকটা এমন কেন? সব সময় এমন গোমরামুখ হয়ে কেন থাকে? ধ্যান ভাঙি নূরের ডাকি, তুমি রাগ করেছো? আসলে অনেক দিন পর কাজিনদের সাথে দেখা হবে তো, তাই অতি এক্সাইটমেন্টের কারণে তোমাকে রেখে চলে এসেছিলাম। সরি। নূরের কথায় আরাবি হেসে বলে, না, একদম রাগ করিনি। নূর হাসি মুখে বলল, তাহলে চলো, সবাই এসে পড়েছে, শুধু আমরাই লেট। আরাবি সম্মতি জানিয়ে নূরের সাথে চলল সেখানে। বিশাল বড় একটা টেবিল, সেখানে 12 জন মানুষের অনায়াসে বসতে পারবে। নূর আরাবিকে নিয়ে এগিয়ে এলো সেদিকে। জায়ানের কাজিন গোষ্ঠী একেবারে বেশিও না আবার কমও না। জায়ান আর ইফতি নূরের একজন ফুপু, আর তার হলো এক ছেলে নাম জিহাদ আর এক মেয়ে নাম তিন্নি। জায়ানের মায়েরা 2 বোন, আর জায়ান আর নূরের খালামুনির 2 মেয়ে 1 ছেলে। মেয়ে দুটোর নাম মিহান আর মারিয়া, এক ছেলের নাম তামিম। ইফতির মায়েরা 1 ভাই বোন, আর ইফতির মামার 2 মেয়ে, মেয়েদের নাম লিয়া আর জেনি, 1 ছেলে আদি। এদিকে জায়ান আর ইফতিকে নিয়ে ব্যস্ত ছিল সবাই। নূর আরাবিকে নিয়ে একটা চেয়ারে বসতেই এবার সবার দৃষ্টি ঘুরে ফিরে আবদ্ধ হয় আরাবির দিকে। কারণ আজ প্রথম ওরা সবাই আরাবিকে দেখছে। সবাইকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আরাবির অস্বস্তিতে পড়ে যায়। দ্রুত মাথা নিচু করে ফেলে বিড়বিড় করে নূরকে বলে, নূর, এরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমার অস্বস্তি হচ্ছে। নূর আরাবির কথা শুনে এবার ওর কাজিনদের দিকে তাকালো, বলল, আরে তোরে এভাবে তাকাচ্ছিস কেন? ও বেচারি ভয় পাচ্ছে। নূরের কথায় সবাই যেন একটু নড়ে চড়ে বসলো। ইফতির মামাতো ভাই আদি এখনো তাকিয়ে আছে আরাবির দিকে। আরাবি এতে যেন অস্বস্তি চরম সীমায় পৌঁছে গেছে। আদি বাঁকা হাসলো আরাবির দিকে তাকিয়ে, তারপর বলে, আদির কথার ভঙ্গি নূরের পছন্দ হলো না। এই ছেলেটা ওর কাজিনদের মধ্যে সবচেয়ে অসভ্য আর চরিত্রের দিক দিয়েও সবচেয়ে নিকৃষ্ট। নূরকে বহুত জ্বালিয়েছে আদি। পরে জায়ান ব্যাপারটা জানতে পেরে ওকে 3 ডিগ্রি দেওয়াতে নূর উপরে আর নজর দেওয়ার সাহস পায়নি। কিন্তু এখন নূর বুঝতে পারল আদির কুদৃষ্টি আরাবির দিকে পড়েছে। নূর কিছু বলবে তার আগে জায়ান গম্ভীর কণ্ঠে শোনা গেল, সেদিনের কথা কি ভুলে গেছিস আদি, নাকি আবার মনে করিয়ে দিব? জায়ানের দৃষ্টি এখনো ফোনের দিকে। আদি শয়তানি হাসি ঝুলিয়ে বলে, ইফতি বুঝলো ব্যাপারটা, এখন না থামালে বাড়াবাড়ি হয়ে যাবে, তাই কথা ঘোরানোর জন্য বলে উঠল, এভরিওয়ান, ও হচ্ছে আরাবি। তোরা নিশ্চয়ই জানিস জিয়াদ আঙ্কেল আব্বুর বেস্ট ফ্রেন্ড ছিলেন, আর আরাবি হলো জিয়াদ আঙ্কেলের মেয়ে। আরাবি সবাইকে নম্র কণ্ঠে সালাম জানালো। সবাই সালামের প্রতি উত্তর দিল। ইফতি আবার আরাবিকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবার সাথে পরিচয় শেষে তামিম নামের ছেলেটি ওর চেয়ারে ছেড়ে দৌড়ে আরাবির কাছে আসলো। তামিম হলো ওদের কাজিনদের মধ্যে সবচেয়ে ছোট, বয়স মাত্র 5 বছর।
তামিম আরাবির কাছে এসে আরাবির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তারপর হুট করেই ওর 2 হাত বাড়িয়ে দিল আরাবির দিকে। আরাবি অবাক হতে নূর বলল, জলদি কোলে নে ওকে, না হলে এখনই কেঁদে দিবে। আরাবি দ্রুত তামিমকে কোলে তুলে নিল। তামিম আরাবির কোলে চড়তেই ও চওড়া করে হাসলো। আরাবির মুখশ্রীতে ওর ছোট ছোট হাত দ্বারা স্পর্শ করলো। তারপর বলে, তুমি অনেক সুন্দর, একেবারে ডলদের মতো দেখতে। তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি তোমাকে বিয়ে করব বড় হলে। এখন থেকে তুমি আমার বউ। আমি তোমাকে বউ বলে ডাকবো। সবাই হেসে দিল তামিমের কথায়। তামিমের বোন মারিয়া বলল, তামিম, এসব কি হচ্ছে? তোমাকে আমি কি বলে এনেছিলাম? বলেছিলাম না এখানে এসে কোনো দুষ্টুমি করবে না, এই জন্যই তোমাকে আনতে চাইনি। তামিমের পছন্দ হলো না মারিয়ার কথা, না মুখ কুচকে বলল, আমি তো দুষ্টুমি করছি না আপি, আমি তো শুধু আমার বউয়ের কোলে চড়েছি। মারিয়া চোখ রাঙিয়ে কিছু বলবে তার আগে আরাবি মিষ্টি হেসে বলে, থাক না আপু, আমারও ভীষণ ভালো লেগেছে। তামিম যেন আরেকটু সাহস পেল। ওর বোনকে ভিংচি কেটে বলে, দেখেছো আমার বউ কত ভালো। এদিকে নূর তামিমের কান টেনে দিলে বলল, ওরে ফাজিল, এতদিন না আমি তোর বউ ছিলাম, তুই না বলেছিলি আমাকে বিয়ে করবি বড় হয়ে, তাহলে এটা কি হচ্ছে? তামিম ব্যথা পেয়ে বলে, উফ, ব্যথা পাচ্ছি তো, ছাড়ো আমার কান। আচ্ছা, তোমাকেও বিয়ে করব, ছাড়ো। নূর কান ছেড়ে দিল। তারপর হাসতে হাসতে ফেটে পড়ল। বাকিরা হাসতে হাসতে শেষ। এদিকে আরাবি হাসছে তামিমের কথায়। হাসির মাঝে ওর দৃষ্টি যায় জায়ানের কাছে। সাথে সাথে কেঁপে উঠল আরাবি। লোকটা তাকিয়ে আছে ওর দিকে, কেমন যেন ঘোলাটে ওই দৃষ্টি জোড়া। সেই ভয়ানক চোখের দৃষ্টি আরাবি নিতে পারে না, একদম পারে না। আরাবির দৃষ্টি নত করলো, গালগুলো গরম হয়ে লালাভা ফুটে উঠল। কিন্তু আরাবিও জানতে পারল না ওর ওই লজ্জা মাখা মুখ খুশটি যে একজনের হৃদস্পন্দন থামিয়ে দিয়েছে বহু আগেই। আজ সকালটা বেশ ফুরফুরে, মেজাজ গরম উপভোগ করছে আরাবি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, স্নিগ্ধ হিমেল হাওয়া, সাথে নানা ফুলের মতো মাতানো গ্রান। আরাবি প্রাণ ভরা শ্বাস নিল। কাল রাতে গেট টুগেদার বেশ ভালো গিয়েছে। সকালে বেশ ভালো ছিল। অনেক জলদি তারা আরাবির সাথে মিশে গিয়েছে। শুধু ওই আদিকে একদম ভালো লাগেনি আরাবির। খারাপ লোকটা দৃষ্টিতেই কেমন যেন নোংরামও দেখতে পেয়েছে আরাবি। কি বিশ্রীভাবে বারবার তাকাচ্ছিল আরাবির দিকে। এই একটা কারণে যা একটু খারাপ লেগেছে, না হলে বেশ ভালোই কেটেছে পুরোটা সময়। সবচেয়ে বেশি ভালো লেগেছে তামিমকে। ছেলেটা এত কিউট। কাল একটু সময়ের জন্য আরাবিকে কাছ থেকে সরায়নি। খাবার টাইমে মারিয়া এত চেষ্টা করেছিল, পারেনি খাওয়াতে, কিন্তু আরাবি খাইয়ে দিতে কি সুন্দর সব খেয়ে নিয়েছে। যাবার সময় সে কি কান্না তার! সে আরাবিকে ছাড়া যাবেই না। অবশেষে আরাবি অনেক বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়েছে। আরাবি ভীষণ মিস করছে তামিমকে। আরাবি এসব ভাবছে আর মুচকি হাসছে। আচমকা কারো গলার স্বর শুনতে পেয়ে আরাবি, কি ব্যাপার আরাবি, একা একা হাসছো যে? আরাবি ভাবনা সমাপ্ত করে কথা বলা ব্যক্তিটির দিকে তাকিয়ে দেখলো এটা নিহাত। নিহাতকে দেখে আরাবি আগে হাসি মুখে সালাম জানালো। সালামের জবাবে নিয়ে নিহাত বলল, এত সকালে এখানে কি করছো আম্মু? নিহাদের কথাগুলো শুনতে আরাবির এত ভালো লাগে, এই মাত্র ওকে আম্মু বলে সম্বোধন করলো। এতে যেন আরাবির হৃদয়ের প্রশান্তি ঢেউ খেলে গেল। আরাবি হালকা হেসে বলল, ও কিছু না আঙ্কেল, আসলে আমার নামাজ আদায় করে আর ঘুম আসে না, মূলত অভ্যাস নেই। গ্রামে থাকতেও আমি নামাজ পড়ে ঘরের বিভিন্ন কাজ করতাম মায়ের সাথে, কিন্তু এখানে তো মামুনি কিছুই করতে দেয় না। তাই আর কি করার, প্রতিদিন সকালে বাগানে চলে আসি প্রকৃতি বিলাস করতে। আপনাদের বাগানটা বেশ সুন্দর। নিহাত হাসলেন আরাবির কথায়, বললেন, এই পুরো বাগানটা সাজিয়েছে আমার ছেলে জায়ান। ছেলেটার ফুল এত পছন্দ, তাই দেখো না বাগানটা পুরো ফুল গাছ দিয়ে ভরিয়ে ফেলেছে। আরাবি বাগানের চারপাশে আবারও চোখ বুলালো। আসলেই বাগানটা খুব সুন্দর। তাই তো আরাবি যখন সময় পায় ছুটে চলে আসে এখানে। আরাবির মনে মনে ভাবলো, ওই খারুস গোমরা মুখ লোকটারও যে এত সুন্দর পছন্দ হবে তা লোকটাকে দেখলে বোঝা যাবে না। নিহাত আরাবির কাছাকাছি এসে দাঁড়ালো। নম্র কণ্ঠে বলেন, আরাবি, আমি এই টাইম হাঁটতেই বের হই, একাই হাঁটি আমি। ডায়াবেটিস আছে তো আমার, তবে আজ কি আমার সঙ্গী হবে তুমি?
বাবা মেয়ে চমৎকারভাবে ভোরের পরিবেশ উপভোগ করব। আরাবি এত মায়া মাখানো বাক্য শুনে চোখ ভরে উঠল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। তা দেখে নিহাত বিচলিত কণ্ঠে বলেন, আরে আরে কি করছো, কাঁদছো কেন তুমি? আরাবি চোখ মুছে নিল দ্রুত, ধরা গলায় বলে, আসলে বাবা মারা যাওয়ার পর কখনো এভাবে বাবার মতো আদর মাখা কথাগুলো শুনতে পাইনি বছর হলো। কিন্তু এখানে আসার পর পাপা আর আপনি যেভাবে কথা বলেন, এত সুন্দরভাবে মায়া মাখিয়ে, আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবা থাকলেও তো ঠিকই আপনাদের মতো এইভাবে আমাকে স্নেহ মাখানো কণ্ঠে কথা বলতো আমার সাথে, আমাকে আদর করে ছোট নামে ডাকতো। আপনাদের দেখে আমার বাবার কথা মনে পড়ে যায়। নিহাত সাহেব আরাবির কথা শুনে আরাবির মাথায় স্নেহপূর্ণ হাত বুলিয়ে দিল, বলল, বোকা মেয়ে, এই জন্য কাঁদতে হয় নাকি? তুমি যেমন আদুরে একটা মেয়ে, তোমাকে আদুরে ভাবেই কথা না বলে থাকা যায় বলো? আর কাঁদবে না কেমন? তোমার হাস্যোজ্জ্বল মুখটা দেখতে বেশি ভালো লাগে। তা এখন যাবে আমার সাথে? আরাবি হেসে সম্মতি জানালো নিহাদের কথায়। তারপর নিহাদের সাথে হাঁটতে বেরিয়ে গেল। প্রায় ঘন্টাখানিক হেঁটে বাড়িতে ফিরে আসলেন নিহাদ আর আরাবি। আরাবি নিহাদকে বলে বাড়ির ভিতরে চলে গেল। নিহাদও তার বাড়ির দিকে হাঁটা ধরল। নিহাদের মনে অজস্র ভাবনার উগিঝুঁকি দিচ্ছে। অবশেষে মন মস্তিষ্কের মাঝে বনাবনি করে নিহাদ সাহেব একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। এখন ওনার এই সিদ্ধান্তটায় সকলের একমত হলেই হবে, আর একমত না হলেও সমস্যা নেই। উনি যা ভেবে নিয়েছেন এই একবার তাই করে ছাড়বেন উনি। অনেক হয়েছে স্ত্রী আর ছেলে মেয়েদের স্বাধীনভাবে সব কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া। এইবার নিহাত সিদ্ধান্ত নিয়েছে, কঠিন সিদ্ধান্ত, আর তিনি জানেন তার এই সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। নিহাত তার পুরো পরিবার নিয়ে নাস্তা খেতে বসেছে। নিহাত আর চোখে সবাইকে ক্ষণে ক্ষণে পর্যবেক্ষণ করে নিচ্ছেন। সবার খাবার শেষ, তাই উঠে চলে যাবে ঠিক সেই মুহূর্তে নিহাত বলে ওঠেন, দাঁড়াও সবাই, আজ আমার সবার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই থেমে গেল। সাথী বেশ অবাক হলেন স্বামীর কথায়। তিনি বললেন, কি এমন বলবে যে সবাইকে থাকতে হবে? নূরের ভার্সিটি আছে, জায়ানের অফিস আছে, তুমিও তো যাবে অফিসে। নিহাত বেশ বিরক্ত নিয়ে তাকালো সাথীর দিকে, বলল, দরকার দেখেই থামিয়েছে, অহেতুক কারণ হলে কি ওদের দাঁড়াতে বলতাম? জায়ান কপালে আঙুল ঘষল। তার বাবা মা এখনই ঝগড়া লেগে যাবে, তাই জায়ান বলে, কি বলবে বাবা, জলদি বলো। নিহাত সাহেব নড়ে চড়ে বসলেন ছেলের কথায়। বেশ সময় নিয়ে ধীর কণ্ঠে বলেন, তুমি কি বিয়ে করবে না? জায়ান শান্ত স্বরে জবাব দিল, আমি তো বলেছি বাবা, সময় হলে আমি তোমাকে বলবো। নিহাত রেগে বলেন, সেই সময়টা তোমার কখন হবে জায়ান? বয়স তো কম হলো না, 30 চলছে তোমার। সাথী কর্কশ কণ্ঠে বলেন, আমার ছেলের বয়স নিয়ে কথা বলবে না। কি এমন বয়স হয়েছে? হ্যাঁ, আমার ছেলের জন্য হাজার হাজার মেয়ে পাগল। ওর জন্য কি মেয়ের অভাব পড়বে নাকি? ওর জন্য তো আমি লাল টুকটুকে বউ আনবো। সাথীর কথায় নিহাদের বেশ রাগ লাগলো, তাও নিজেকে সামলে বলেন, সেটা ভাবলে তো আরো আগেই করতে, এতদিন এমন হেলাফেলা করতে না। সে যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, এটা আর বদলাবে না। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করবে, আর না করলেও না। আমি এখন যা বলবো সেটা হবেই হবে। নূর জানে ওর বাবা কখনো এমন সিরিয়াস হয় না, হয় খুব কম, তবে আজ মনে হচ্ছে ওর বাবা অনেক বেশি সিরিয়াস। নূর ভয়ে ভয়ে প্রশ্ন করলো, কি ডিসিশন নিয়েছো বাবা? নিহাত শান্ত চোখে একবার সাথীর দিকে তাকালেন। তিনি বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আবার জায়ানের দিকে তাকায়। জায়ান শান্তভাবে ওনার দিকে তাকিয়ে আছেন। নিহাত ফুস করে শ্বাস ফেলে বলে ওঠেন, আমি জায়ানের বিয়ে ঠিক করেছি। সাথী আর নূর বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালেন। সাথী অবাক কণ্ঠে বলেন, এগুলো কি বলছো তুমি? মাথা ঠিক আছে? আর আমার থেকে তো তুমি একবারও জিজ্ঞেস করোনি। নিহাদের শান্ত উত্তর, প্রয়োজন মনে করি না। জায়ানের দিকে তাকালেন। জায়ান এখনো শান্তভাবে তাকিয়ে আছে। জায়ান বলল, তা বিয়ে ঠিক করেছো, ভালো কথা। কার সাথে তা তো বলবে। নিহাত সাহেব ছেলের কথায় হেসে জবাব দিলেন, আরাবির সাথে। মেয়েটাকে এই কয়দিন আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। মেয়েটা অনেক ভালো। আমি এতদিন অনেক ভাবনা চিন্তা করেছি,
তারপরেই সিদ্ধান্ত নিয়েছি জায়ান তোমাকে আরাবিকেই বিয়ে করতে হবে। হাব্বে, তোমার বাবা তোমার কাছে তার শেষ আবদার করেছে। জায়ান হাত মুঠো করে দাঁড়িয়ে সব কথা নীরবে শুনল বাবার। বড় বড় কয়েকটা শ্বাস ফেলে তারপর অফিসের ব্যাগ নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।